আগামী 23শে জুলাই ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ফোর্থ টেস্ট, অর্থাৎ আর একদিন মাত্র গ্যাপ। আজ 21 তারিখ, একদিন পরেই ভারত খেলতে নামছে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট। কিন্তু খুব বিপদে ভারত, ঘোর বিপদে ভারত। ভারতের একজন অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি, এই সেনা কান্ট্রিতে যে নীতিশ কুমার রেড্ডি ওয়ান অ্যান্ড অনলি অলরাউন্ডার, ফাস্ট বোলিং শার্দুল ঠাকুর ছাড়া, সেই অলরাউন্ডারকে কিন্তু ভারত পাবে না। সেই নীতিশ রেড্ডি রুলড আউট হয়ে গেছে। সঙ্গে নেই আকাশদীপ, আর্শদীপও চোটের জন্য নেই। তাহলে খুব বিপদে ভারত। এবার কি হবে ভারতের? আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্লেয়িং 11 এবং নীতিশ কুমার রেড্ডি, আকাশদীপ, আর্শদীপ না খেললে কীরকম হতে পারে 11। তো আজকের ভিডিওটা বন্ধুরা একটুও স্কিপ করবেন না। এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করছি আজকের ভিডিওটা। যে কথা আমি বলছিলাম, নীতিশ কুমার রেড্ডি এই প্লেয়ারটা সদ্য সমাপ্ত যে থার্ড টেস্টটা হয়ে গেল, লর্ডস টেস্ট, সেই টেস্টে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছিল। প্রথম ইনিংসে আপনাদের যদি মনে থাকে একটু রিকল করে দেখুন, ফার্স্ট ইনিংসের দুই ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেটকে আউট করে দিয়েছিল নীতিশ কুমার রেড্ডি। সেকেন্ড ইনিংসেও কিন্তু বল হাতে যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করছিল। জ্যাক ক্রলিকে গালিতে আউট করে এই নীতিশ কুমার রেড্ডি। ব্যাট হাতেও কিন্তু যথেষ্ট স্বাবলম্বী দেখিয়েছিল প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংস। দুই ইনিংসেই ভালো পারফরমেন্স করেছিল নীতিশ কুমার রেড্ডি। আমি এত করে নীতিশ কুমার রেড্ডির কথা কেন বলছি আপনারা নিশ্চয়ই আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন। এই বিশ্বস্ত অলরাউন্ডারকে আমরা হারিয়েছি। ফোর্থ টেস্ট ম্যাচ তো নয়, ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেল নীতিশ কুমার রেড্ডি নি ইঞ্জুরির জন্য। আসলে ক্রিকেট খেলাটাই হচ্ছে আনপ্রেডিক্টেবল। কখন কোন প্লেয়ার চোটের জন্য ছিটকে যাবে কেউ বলতে পারে না, কিন্তু সময়টা ম্যাটার করে। আসলে এখন টেস্ট ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডে। এই ইংল্যান্ডে কিন্তু নীতিশ কুমার রেড্ডির মতো ফাস্ট বোলিং অলরাউন্ডার, যে বোলিংয়েও যথেষ্ট ভালো এবং ব্যাটিংয়ে তো তার থেকেও ভালো, এই রকম একটা অলরাউন্ডারকে মিস করা ভারতীয় টিমকে কিন্তু যথেষ্ট ক্ষতি করে দিল। কিচ্ছু করার নেই। আসলে এই রকম নীতিশ রেড্ডির মতো প্লেয়ারগুলো কি করে জানেন তো, একটা লিঙ্ক আপ তৈরি করে, একটা ব্যালেন্স দেয় ইন্ডিয়ান টিমকে। কীরকম ব্যালেন্স? না, আপনি 6টা প্রপার ব্যাটসম্যান খেলাতে পারেন, জাদেজা তার মধ্যে আছে, এবং 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডি। তারপরে আপনি 3টে পেসার খেলাতে পারেন, জেনুইন ফাস্ট বোলার এবং একটি স্পিনার। সো আপনি যদি নীতিশ কুমার রেড্ডিকে টিমে থাকে, তাহলে আপনি 3টে ফাস্ট বোলারের পাশাপাশি একটা মোর দ্যান হ্যান্ডি অলরাউন্ডার ফাস্ট বোলার আপনি পেয়ে যেতে পারেন। কিন্তু নীতিশ কুমার রেড্ডি না থাকলে আপনি বাধ্য হবেন 4টে ফাস্ট বোলার খেলানোর জন্য। আর যদি 3টে ফাস্ট বোলার খেলেন, তাহলে কিন্তু সেই বোলারদের ওয়ার্কলোডটা অনেকটা বেড়ে যায়। কারণ একটা টেস্ট 5 দিনের টেস্ট ম্যাচ, এমন অনেক সময় যায় একটা বোলারকে দিনে 18 থেকে 20 ওভার পর্যন্ত বল করে দিতে পারে। সেটা কিন্তু খুব চাপের হয়ে যায়। আসলে নীতিশ কুমার রেড্ডির মতো প্লেয়ারগুলো থাকলে দুটো বোলারকে রেস্ট দিয়ে আপনি থার্ড মেন পেসার এবং নীতিশ কুমার রেড্ডিকে দিয়ে বল করাতে পারেন। সেই সিস্টেমটা এবং সেই সুযোগটা ভারত হারাতে চলেছে। ভারত আর পাবে না নীতিশ কুমার রেড্ডিকে। তাহলে বাধ্য হবে 4 নম্বর পেসার খেলানোর জন্য, অথবা একজন স্পিনারকে বেশি খেলাতে হবে। ব্যাটিংটা কমজোরি হয়ে যাবে বোলিং বাড়ানোর দিকে। হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন লর্ড শার্দুল ঠাকুর তার রিপ্লেসমেন্ট হতে পারে। প্রথম টেস্টে ভারতীয় টিম ম্যানেজমেন্টও সেটাই ভেবেছিল, তাই নীতিশ রেড্ডির জায়গায় লর্ড শার্দুল ঠাকুরকে খেলিয়েছিল। কিন্তু শার্দুল ঠাকুরের বর্তমান যেরকম ফর্ম, তাতে কিন্তু আমি যথেষ্ট সন্দেহবান এই নীতিশ কুমার রেড্ডির জায়গাটা কি পূরণ করতে পারবে শার্দুল ঠাকুর? আমার মনে হয় পারবে না। কিন্তু অপশানলেস ভারতীয় টিমকে ফিরে যেতেই হবে সেই শার্দুল ঠাকুরের কাছে। আমরা হোপ করব যেন শার্দুল ঠাকুর বোলিং পারফরমেন্স তো ভালো করেই, তার সঙ্গে যেন ব্যাটিং পারফরমেন্সটা ভালো দেয়। তাহলে 7 নম্বর পজিশানে যে নীতিশ কুমার রেড্ডির অভাবটা হয়তো কিছুটা হলেও পূরণ করতে পারে লর্ড শার্দুল ঠাকুর। সো ফিঙ্গার ক্রসড ফর শার্দুল ঠাকুর। শুধু নীতিশ কুমার রেড্ডিই নয়, ভারতের আরও একটা বড় ক্ষতি হয়ে গেছে, সেটা হচ্ছে আকাশদীপ। সেকেন্ড টেস্ট ম্যাচ আপনাদের তো সকলেই মনে আছে, এজব্যাস্টনে একার হাতে ভারতকে জিতিয়েছিল এই আকাশদীপ। 10-10টা উইকেট একাই তুলে নিয়েছিল।
থার্ড টেস্টে কিছুটা ফিকে দেখিয়েছিল, বাট আমরা এক্সপেক্ট করেছিলাম ফোর্থ টেস্টে বুমরা অবশ্যই খেলবে, তার সঙ্গে মোহাম্মদ সিরাজ এবং আকাশদ্বীপ, এই 3 ফাস্ট বোলিং তোই ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে ভাঙতে সাহায্য করবে। কিন্তু দুর্ভাগ্য, আকাশদ্বীপকে আমরা পাবো না। আকাশদ্বীপ যখন সেকেন্ড ম্যাচে বল করার পরে থার্ড ম্যাচে যখন হ্যারি ব্রুকের উইকেটটা নেয়, তখনই কিন্তু তার হিপ ইঞ্জুরির একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, একটু বল করতে অস্বস্তি করছিল, ড্রেসিং রুমে ফিরে গিয়েছিল। তারপরে তার যে এন্ড থেকে বল করছিল সেখানে জাসপ্রীত বুমরার সঙ্গে মোহাম্মদ সিরাজ কন্টিনিউ বল করে, তখনই একটা সন্দেহ ছিল যে আকাশদ্বীপ কি আদৌ ফিট আছে। প্রমাণ হয়ে গেল আকাশদ্বীপ ছিটকে যাচ্ছে ফোর্থ টেস্টে হিপ ইঞ্জুরির জন্য। তাই বোলিং লাইন আপে একটা বিশাল বড় ভয়ের সৃষ্টি হচ্ছে, কারণ জাসপ্রীত বুমরা খেলবে কি এখনও 100% শিওর নয়। আমার মনে হয় এখন যেরকম কন্ডিশন, ডেফিনেটলি জাসপ্রীত বুমরাকে খেলাতে হবে, কারণ চতুর্থ পেসার আর্শদীপ সিং, এই আর্শদীপ সিংও কিন্তু প্র্যাকটিস করতে গিয়ে থাম্ব ইঞ্জুরি, অর্থাৎ দুটো পেসার বেরিয়ে গেল। তাহলে পড়ে থাকলো কে? মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরা, খেলাতেই হবে তাকে। প্রসিদ্ধ কৃষ্ণ মেবি ইনক্লুড হবে প্লেয়িং 11-এ। একটা কথা হচ্ছে যে আনসুল কম্বোজকে ভারত হয়তো উড়িয়ে নিয়ে যেতে পারে অ্যাজ এ ব্যাকআপ ফর আকাশদীপ সিং অ্যান্ড আর্শদীপ সিং, বাট জানি না অনসুল কম্বোজ এই ম্যাচে আশা করি খেলবে না, কারণ ফোর্থ ম্যাচ আর একদিন বাকি। তাই আমার মনে হয় পেস অ্যাটাকটা জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং ব্যাক করবে প্রসিদ্ধ কৃষ্ণা। হোপফুলি এই 3 জন পেস অ্যাটাক আকাশদ্বীপের অভাবটা পূরণ করবে। ইন্ডিয়া টিমের আর কোনো অপশান নেই, জাসপ্রীত বুমরাকে খেলাতেই হবে, কারণ জাসপ্রীত বুমরাকে অবশ্যই দরকার। আমি আগেও ভিডিওতে আলোচনা করেছি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ম্যাটার করে, বাট এখন সিরিজ ইন দ্য লাইন, উই আর ডাউন ইন 2-1, সো ডেফিনেটলি জাসপ্রীত বুমরাকে এই ম্যাচে খেলাতে হবে। এই ম্যাচটা জিতে ইন্ডিয়াকে 2-2 করতেই হবে। তারপরে তো ওভাল টেস্ট, সেটা না হয় দেখা যাবে। আগে তো এই টেস্ট ম্যাচটা জিতি, অ্যাটলিস্ট সিরিজটা ড্র হোক। ফিফথ ম্যাচে যাওয়ার আগে যদি এই ম্যাচে একটু এদিক সেদিক হয়ে যায়, তাহলে ভারত কিন্তু 3 ব্যবধানে সিরিজটা হেরে যেতে পারে, কারণ 3টে ম্যাচ যদি ইংল্যান্ড জিতে যায়, তখন ভারত পরের ম্যাচটা জিতলেও 3-2 লস হবে। তাই আমরা হোপফুল যে ভারত এই ম্যাচে ভালো পারফরমেন্স করে 3 নম্বর ম্যাচে লর্ডসে যে অল্পের জন্য সেই ফেমাস জয়টা হাতছাড়া হয়েছিল তার বদলা নেবে। তাই আমরা সকলে হোপফুল যে ভারত অনেক ইম্পর্টেন্ট প্লেয়ারকে হারিয়েছে। সত্যি কথা বলতে নীতিশ কুমার রেড্ডির লসটা হিউজ লস, কারণ আমি আগেও বলছি এই রকম প্লেয়ারগুলো ব্যালেন্স দেয় টিমে, একটা ব্যালেন্স ক্রিয়েট করে, ফাস্ট বোলিং এবং স্পিনার এবং ব্যাটসম্যান খেলানোর একটা সুযোগ বেড়ে যায়। নীতিশ কুমার রেড্ডি 2-in-1 প্লেয়ার, ফিল্ডিংটাও কিন্তু যথেষ্ট ভালো করে। আমি সেই বিতর্কে আসছি না নীতিশ কুমার রেড্ডি কি 3D প্লেয়ার, বাট আজকের ভিডিওতে আমার আলোচনা এই নীতিশ কুমার রেড্ডির লসটা কিন্তু একটা হিউজ ফ্যাক্টর হয়ে যাবে, কারণ নীতিশ কুমার রেড্ডি যথেষ্ট ভালো ফর্মে ছিল আর এরকম প্লেয়ার খুব দরকার ছিল। সঙ্গে সঙ্গে আর্শদীপের চোটটা অতটা ভারতীয় টিমকে বিপাকে না ফেললেও আকাশদ্বীপের চোটটা কিন্তু ভারতকে খুব বিপদে ফেলে দিল। তাই আমরা হোপফুল শার্দুল ঠাকুর বেটার পারফরমেন্স করবে, প্রসিদ্ধ কৃষ্ণা আকাশদ্বীপের জায়গায় অবশ্যই আসবে, সে যেন হিট দ্য ডেক বল করে ইকোনমি রেটটা একটু বেটার করে উইকেট নেওয়ার চেষ্টা করে। তাই এই ম্যাচে ভারতের খুব বিপদ, ঘোর বিপদ। কিন্তু একটা কথা মনে রাখবেন, কারোর লস কারো কিন্তু গেইন করার সুযোগ থাকে। এই ম্যাচটা প্রমাণ করার শার্দুল ঠাকুরের যে হি ইজ দ্য গ্রেট অলরাউন্ডার, কেন তাকে লর্ড বলা হয়। এই ম্যাচটা প্রমাণ করার প্রসিদ্ধ কৃষ্ণার কেন সে একজন বেস্ট বোলার, কেন তাকে ইংল্যান্ড সফরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। আইপিএলের ভালো পারফরমেন্স বজায় রাখতে হবে প্রসিদ্ধ কৃষ্ণাকে। তাই এই 2 বোলারের একটা বিশাল সুযোগ যে ভালো কিছু করে দেখানোর। সঙ্গে তো জাসপ্রীত বুমরা আছে, মোহাম্মদ সিরাজ আছে, ভারতীয় ব্যাটিং লাইন আপও খুব ভালো ফর্মে। তাই অনেক বিপদ, অনেক লস, অনেক ইনজুরি আপডেট, তার মধ্যেও আমরা আশা করব ভারত যেন ভালো পারফরমেন্স করে, কারণ সময় আর বেশি নেই। 9 দিনের গ্যাপ ছিল, গ্যাপ কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে গেছে। আজ 21 তারিখ, 24 ঘন্টা মেবি 36 ঘন্টা পরেই থার্ড টেস্ট, ফোর্থ টেস্ট শুরু হয়ে যাচ্ছে। তাই ভারতকে আর এখন কোনো কিছু ভাবা যাবে না, বেস্ট পারফরমেন্স দিয়ে ভারতকে ফিরে আসতেই হবে। তাই আমার ভিডিওর মাধ্যমে সকল ভারতবাসী প্রে করছে ভারতীয় টিমের জন্য যেন ভালো পারফরমেন্স করে। তাই আশা করছি ভারত ম্যানচেস্টারে এই টেস্ট জিতে 2-2 অল করে ওভালে যাবে। সো বন্ধুরা, আমার এই ছোট্ট প্রতিবেদনটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্ট ভিডিও বানানোর আগ্রহ অনেক বাড়িয়ে দেয়। আর রোজকার মতো একটাই কথা, যদি
আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।